আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে তৃতীয় অধ্যায়ের যে টাইপ 2 এর সমাধান আছে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সেটি সমাধান করাবো রোড টু মিশন 100 সাজেশন থেকে। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো এবং তোমাদের পূর্ণাঙ্গ সমাধান পেতে কিন্তু আমাদের বইটি তোমাদের জন্য খুবই জরুরি। ওকে, চলো আমরা একটু চলে যাই আমাদের এসএসসি 26-এর জন্য। এসএসসি 26 ব্যাচ যারা আসো তাদের জন্য কিন্তু আমাদের এই সাজেশনটা রোড টু মিশন 100 তৈরি করা হয়েছে এবং 100% গুরুত্বপূর্ণ। ওকে, তো খেয়াল করো, প্রথম প্রশ্নে চলে যাবো আমরা। দ্বিতীয় এক নম্বর প্রশ্ন অনুধাবনমূলক। অমসৃণ রাস্তায় রাবারের জুতার তলা দ্রুত ক্ষয় হয় কেন? আচ্ছা, অমসৃণ রাস্তা কিন্তু আমরা জানি যেগুলা উঁচু নিচু খসখসে থাকে এগুলো হচ্ছে অমসৃণ রাস্তা। যখন রাবারের জুতা পরে আমরা এই রাস্তাগুলোতে হাঁটি তখন ঘর্ষণ বল সবচেয়ে বেশি কাজ করে অমসৃণ জায়গায়, এবং ঘর্ষণ বলের কারণে এই জুতাগুলো সবচেয়ে বেশি নষ্ট হয় বা ক্ষয় হয় বলতে পারি। দেখো, অমসৃণ রাস্তায় অসংখ্য খাঁজ বা উঁচু নিচু এবং খসখসে অংশ থাকে। যখন কেউ রাবারের জুতা পরে এই ধরনের রাস্তায় হাঁটে তখন জুতার তলার অংশ সঙ্গে রাস্তার ঘর্ষণ অনেক বেড়ে যায়। এই ঘর্ষণ শক্তির জুতার তলার রাবারকে ক্রমাগত ক্ষয় করতে থাকে, তাই রাবার নরম পদার্থ হয়, এটি সহজেই ক্ষয় হয়ে যায়। ওকে, 2 নম্বরে আসো। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুতে ক্রিয়া করে না, ব্যাখ্যা করো। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল অর্থাৎ যে বস্তুতে ক্রিয়া ঘটেছে সেই বস্তুতেই প্রতিক্রিয়া কি বলতো, মানে এখানে বস্তু দেখো ক্রিয়া প্রতিক্রিয়া বল একই বস্তুতে ক্রিয়া করে না, ওই বস্তুতে ক্রিয়া করে না ব্যাখ্যা করতে হবে। তো খেয়াল করো, আমরা জানি ভিন্ন দুটি ক্রিয়া যে বস্তুর উপর, দেখো একটা বস্তুর উপর মনে করো দুটা বস্তু, তো ও যার উপর ক্রিয়া করবে ওর উপরই প্রতিক্রিয়া হবে এমনটা তো না, এটা অসম্ভব। ও ওর উপর ক্রিয়া করলে ও ওর উপর প্রতিক্রিয়া ঘটাবে, তো জিনিসটা তো এমন, তাই না? এখন ও এর উপর ক্রিয়া করলো আবার ওই প্রতিক্রিয়া দেখাবে, জিনিসটা কেমন হয়ে গেল? ও ক্রিয়া করলো ও প্রতিক্রিয়া দেখাবে না, থার্ড লটা কি ছিল? প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, বিপরীত ও প্রতিক্রিয়া করবে। ওকে, এইটাই আমাদের এক্সপ্লেন করতে হবে। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সবসময় দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। একই বস্তুর উপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একসাথে কাজ করলে বল দুটি একে অপরকে বাতিল করে দিবে। ওকে, কারণ ওইটারই বল প্লাস মাইনাস বাতিল হয়ে যাবে, এতে বস্তুর গতির কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ কোনো বস্তুতে বল প্রয়োগ করলে বস্তুকে গতিশীল করা সম্ভব হবে না, তাই ক্রিয়া প্রতিক্রিয়ায় একই ক্রিয়া প্রতিক্রিয়া বল একই বস্তুতে কাজ করে না। ওকে, তো এটাই জিনিসটা তো এমনই হয়। একটা বল তুমি দেয়ালে ঢিল মারলা অর্থাৎ ক্রিয়া করলা, বলটাই আবার দেয়ালে প্রতিক্রিয়া ঘটাবে না, দেয়ালটা বলের উপর প্রতিক্রিয়া ঘটাবে যার কারণে বলটা ব্যাকে চলে আসবে, রিভার্স। ওকে, সো 3 নম্বরে যাই, চলো কি বলছে। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য কেন? তোমরা সবাই জানো, বিকজ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0 আর ডাব্লিউ ইকুয়ালস টু mg। জি এর মান যত বাড়বে ওজন তত বাড়বে, জি এর মান কমলে ওজন কমবে, জি 0 হইলে ওজনও 0, শেষ mg, তাই না? ভর যাই হোক না কেন, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু mg। সো দেখো mg, জি এর মান 0 হইলে এটাও কি 0 হবে, এই জন্য পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কি বলতো শূন্য হয়ে থাকে। মেইন কনসেপ্টটা তোমাকে বলে দিলাম। সবল নিউক্লিয় বল ও দুর্বল নিউক্লিয় বল একে অপর থেকে পৃথক। সবল নিউক্লিয় বল এক জিনিস, দুর্বল নিউক্লিয় বল এক জিনিস, এটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। সবল নিউক্লিয় বলের সংজ্ঞা এবং এর কাজটা লিখতে হবে, এবং দুর্বল নিউক্লিয় বলের কাজ এবং সংজ্ঞাটা লিখতে হবে। খেয়াল করো, সবল নিউক্লিয় বল ও দুর্বল নিউক্লিয় বল উভয় মৌলিক বল আমরা জানি, কিন্তু মৌলিক বল হওয়া সত্ত্বেও এরা কাজটা ডিফারেন্ট। কেমনে? যে বলের কারণে পরমাণুর প্রোটন ও নিউট্রন সমূহ নিউক্লিয়াসের মধ্যে একত্রে থাকে তাকে সবল নিউক্লিয় বল বলে। সংজ্ঞাটা লিখলাম আমরা, এটা রেঞ্জটা লিখবো। কাজ দেখো, এর পাল্লা হচ্ছে 10^15 মিটার। আবার যে সকল বল তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বের করে তাকে বলা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাহলে সবল নিউক্লিয় বল কিন্তু কি করতেছে বলতো, প্রোটন ও নিউট্রন সমূহের নিউক্লিয়াসের মধ্যে একত্র থাকে। প্রোটন মানে যে বলের কারণে প্রোটন এবং নিউট্রন সমূহ নিউক্লিয়াসে একত্র থাকে তাকে বলা হচ্ছে সবল নিউক্লিয় বল। আর দুর্বল নিউক্লিয় বল হচ্ছে কি, যে বল থেকে বিটা রশ্মি নির্গত হয়। তাহলে দুটোর সংখ্যা ডিফারেন্ট। এটি মহাকর্ষ বল থেকে শক্তিশালী, কিন্তু তড়িৎচুম্বকীয় বল থেকে সবল ও দুর্বলের থেকে, দেখো এটি মহাকর্ষ বল থেকে শক্তিশালী কিন্তু তড়িৎচুম্বকীয় বল ও সবল নিউক্লিয় বলের তুলনায় দুর্বল। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা 10^18 মিটার, এটা ছিল 10^15 মিটার। দুটো ডিফারেন্স বলে দিলাম। অর্থাৎ বলা যায় যে সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল একে অপর থেকে ডিফারেন্ট, কারণ আমরা সংজ্ঞা এবং কিন্তু কি বলতো কাজটা ডিফারেন্ট দেখিয়েছি আমরা। ওকে ওকে, এখন যদি আমরা একটু 5 নম্বর প্রশ্নে চলে যাই, কি বলেছে দেখি। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একটু দেখো তোমরা, দুটি অসমান ভরের একই বেগে গতিশীল গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটলে কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে? সো দেখো, যে গাড়িটার বেগের পরিবর্তন বেশি হবে
দুটি অসমান ভরে একই বেগে গতিশীল একটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটলে কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে? সো নিউটনের থার্ড লটা আমরা পড়েছি। কি পড়েছি? দুটি অসমান ভরে একই বেগে গতিশীল গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটলে তারা একে অপরের উপর সমান বল প্রয়োগ করে, সমান বল প্রয়োগ করে। তবে নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই F=ma, সমান বল প্রয়োগে কম ভরের গাড়ির উপর ত্বরণ বেশি হয়। কেন? এই F=ma। ঠিক আছে, তাহলে খেয়াল করো ভরের সঙ্গে বলের সম্পর্ক কি সমানুপাতিক? তাহলে খেয়াল করো, দেখো কি বলছে এখানে। আবার দেখো যে কম ভরের গাড়ির উপর ত্বরণ কি বেশি কাজ করবে? কম ভরের গাড়ির উপর সমান বল প্রয়োগে কম ভরের গাড়ির উপর ত্বরণ বেশি কাজ করবে, ফলে সংঘর্ষে কম ভরে গাড়িটি ছিটকে যাবে এবং বেশি ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ যেটা ছিটকে যাবে, অর্থাৎ বেগের পরিবর্তন যার বেশি হবে সেটা কি বলতো ক্ষতিগ্রস্ত বেশি হবে। এখানে আমাদের কনসেপ্ট এটাই। ঠিক আছে, যে F=ma, এখানে দেখলাম আমরা F=ma। তো বল দেখো, বলের সঙ্গে সম্পর্ক কি বলতো সমানুপাতিক। ওকে, এখন এখানে আমরা কিন্তু বলতে পারি তাহলে সমান বল প্রয়োগে কম ভরে গাড়ির উপর ত্বরণ কি বলতো বেশি হয়। যার ভর কম হবে সেখানে ত্বরণ কি বলতো বেশি হবে। কেমনে? এই দেখো আমি যদি দেখাই, F=ma হয়, তাহলে A=F মনে সমানুপাতিক ধরলাম, তাহলে F/m হয়ে যাচ্ছে। দেখো সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে ভর কমলে ত্বরণ বাড়বে, ভর বাড়লে ত্বরণ কি বলতো কমবে। অর্থাৎ তুমি যদি বলো কি বলতো যে সমান বল প্রয়োগ করছো, F কনস্ট্যান্ট, সমান বল মানে F কনস্ট্যান্ট, তাহলে এর সঙ্গে এম এর সম্পর্কে ব্যস্তানুপাতিক, তাহলে ভর কমলে ত্বরণ বাড়বে, ভর বাড়লে ত্বরণ কমবে। তাহলে খেয়াল করে দেখো প্রয়োগে কম ভরে গাড়ির ত্বরণ কি বেশি হবে, আর ত্বরণ বেশি হলে স্পিড বেশি হবে, ছিটকে যাবে অনেক দূরে এবং ক্ষতিগ্রস্ত বেশি হবে। এভাবে এক্সপ্লেন করতে পারো। 6 নম্বরে আসি, কি বলেছে দেখি একটু। দুটি বস্তুর মধ্যে সমবল প্রয়োগে হলেও কাজ সমান না হতে পারে। বল সমান হলে কাজ সমান না হতে পারে। হ্যাঁ, কারণ কি? কাজের সূত্র আমরা কি পড়েছি? কাজ হচ্ছে কি বলতো বল এবং স্বরণের গুণফল, বা বল এবং স্বরণের উপাংশের গুণফল। কাজের সংখ্যাটাকে লিখবো, লিখার পর আমরা এবার লিখবো যে W=Fs। সো বল সমান প্রয়োগে স্বরণটা সেম না হতে পারে। F মনে করো কনস্ট্যান্ট, বল সমান, বাট এস একটা 2 মিটার একটা 3 মিটার উপাংশ করে গেছে, তাহলে কাজ সমান হবে না। সো কাজ কিন্তু W=Fs, বলের উপর ডিপেন্ডেন্ট, স্বরণের উপরও ডিপেন্ডেন্ট। ওকে, তো দেখো ভর ভিন্ন হওয়ার কারণে দুটি বস্তুর, একটু দেখি আমরা, দেখো একটু খেয়াল করো এখানে কি বলেছে। ভর ভিন্ন হওয়ার কারণে দুটি বস্তুর মধ্যে সমবল প্রয়োগ করা হলেও কাজ সমান না হতে পারে। কেননা আমরা জানি W=Fs, F=ms। মূলত কাজ বলতে বল ও বলের দিকে স্বরণের উপাংশকে বোঝায়, বল এবং বলের দিকে স্বরণের উপাংশকে বোঝায়। সো এখন যদি আমরা একটু খেয়াল করি, লক্ষ্য করো আমাদের এর পরের লাইনটা দেখি একটু কি বলেছে। সো গুণফলকে বোঝায়। এরপর বলছে সমবল প্রয়োগে ভর ভিন্ন হওয়া দুই বস্তুর ত্বরণ ভিন্ন হবে। দেখো ভর ভিন্ন হলে ত্বরণ কি বলতো ভিন্ন হবে। ত্বরণ যদি ভিন্ন হয়ে যায়, একটু আমরা রিফ্রেশ করে দিই। সো দুটি বস্তুর ত্বরণ কি ভিন্ন হবে, ভিন্ন হয়ে যাওয়ার পর দেখো ফলে বলের দিকে স্বরণের উপাংশ ভিন্ন হবে। এই দুই বস্তুর তো ভর, ত্বরণ এবং স্বরণের মানের ভিন্নতার জন্য তাদের কাজের পরিমাণ অবশ্যই ভিন্ন হতে পারে। আবার ঘর্ষণ বলের কারণেও কাজের ভিন্ন হতে পারে, কারণ W=Fs। সো F আবার কি বলতো ms, তাহলে ভর সেম বা বল সেম ধরলাম, ত্বরণ স্বরণ চেঞ্জ হতে পারে। সো সেক্ষেত্রে কিন্তু কাজ সমান না হতে পারে, এভাবে আমরা এক্সপ্লেন করে দিব। 7 নম্বরে আসো, কি বলেছে। বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন? কারণ সুইচ যখন বৈদ্যুতিক পাখা যখন ঘুরে একটা গতিশীল থাকে, সে একটা গতিশীল অবস্থা থাকে এবং জড়তা, এটাকে বললাম জড়তা। তো তার ইচ্ছা বা প্রবণতা সে গতিশীলই থাকবে সারা জীবন। যখন সুইচ অফ করছো বল প্রয়োগ অফ হচ্ছে, মানে বল প্রয়োগ করতেছে না ক্যাপাসিটর, তো সেখানে কিন্তু সে বুঝতে যাচ্ছে আমি সারা জীবন গতিশীলই থাকবো। থাকতে থাকতে আস্তে 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 কিন্তু সে গতিশীল থাকতে থাকতে আস্তে আস্তে সে কমে যাচ্ছে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি বলতো তার গতি জড়তা, এই জন্য কিন্তু সে থামতে যাচ্ছে না। তো খেয়াল করো, এই দেখো কি বলেছে এখানে, গতি জড়তার কারণে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না। আমরা প্রথমেই আমরা উত্তরটা লিখে দিয়েছি এক লাইনে, এরপর আমরা ডিটেলস ব্যাখ্যা করবো। সিস্টেমটা হচ্ছে এমন, ক্ষয়ের জন্য জড়তার ধারণা অনুসারে প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়। কেননা বস্তু যদি স্থির থাকে তবে এটি স্থির থাকতে চায়, আর গতিশীল থাকলে সেটি গতিশীলই থাকতে চাবে। সুইচ অন থাকলে বৈদ্যুতিক পাখা ঘূর্ণন গতিতে গতিশীল থাকে। যখন সুইচ বন্ধ করে দেওয়া হয় তখন জড়তার কারণে পাখা তার ঘূর্ণন গতি বজায় রাখতে চায়, তাই সুইচ বন্ধ করার পরও আস্তে আস্তে ঘুরতে 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 বলার নাই ও কমছে কমছে কমছে, ঠিক আছে, কিছুক্ষণ ঘুরতে চায় সে জড়তার কারণে। ওকে, 8 নম্বর প্রশ্ন একটু দেখি। ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল
প্রয়োগ করলে তাদের অধিকার দূরত্ব সমান হয় না কেন? এখন বল প্রয়োগ করলে সেম, হ্যাঁ, ভিন্ন ভর, F ইকুয়ালস টু ma, তাহলে এই দেখো F ইকুয়ালস টু ma, তাহলে a ইকুয়ালস টু কি F/m, ভরের সঙ্গে সম্পর্কে ব্যস্তানুপাতিক। সো তুমি যদি বল সেম প্রয়োগ করো, দেখো ভর আলাদা, সো ভর আলাদা, বল কনস্ট্যান্ট, বাদ দাও ওটা কনস্ট্যান্ট, ত্বরণের সঙ্গে সম্পর্ক কি বলের ব্যস্তানুপাতিক, তাহলে ভর বাড়লে ত্বরণ কমবে, ভর কমলে ত্বরণ কি বলতো বাড়বে, উল্টা সম্পর্ক, ব্যস্তানুপাতিক। তাহলে এখন তুমি ভর সমান করলা, সরি ভর না, বল সমান করলা, এখন ভর চেঞ্জ করলা, তাহলে ত্বরণ চেঞ্জ হবে, তো ভর কমলে ত্বরণ বাড়বে, তাহলে সে ত্বরণ বেশি হবে, এস ইকুয়ালস ইউডি প্লাস হাফ এডি স্কয়ার, এই যে ইউডি প্লাস হাফ এডি স্কয়ার ত্বরণ, তাহলে সরণের বাড়বে। আর ভর যদি তুমি কমায় দাও, সরি ভর যদি বাড়ায় দাও, তাহলে ত্বরণটা কমে যাবে, আর ত্বরণ যত কমবে সরণ তত কম হবে। এক্সপ্রেশন এটাই এক্সপ্লেনেশন, ঠিক আছে? সূত্র দিয়ে আমরা এটাই এক্সপ্রেশন করেছি এখানে, দেখো এটাই হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন। এই যে অতএব, দেখো অতএব এখানে যা লিখছি সরণটা লিখছি, অতএব ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে এদের ত্বরণ ভিন্ন হবে, ফলে এদের অতিক্রম দূরত্ব ভিন্ন হবে। এই কারণে ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের অতিক্রম দূরত্ব সমান হয় না। আমরা ইকুয়েশন দিয়ে কিন্তু এক্সপ্রেশন করে দিয়েছি এটা। এরপর আসো 9 নাম্বার, কর্দমাক্ত রাস্তায় হাঁটা কষ্টকর কেন? এখন রাস্তায় যখন আমরা হাঁটি, বেসিক্যালি ঘর্ষণ বলের কারণে আমরা খুব সহজে হাঁটতে পারি এবং ইজিলি হাঁটা যায়, এখানে ঘর্ষণ বল বেশি থাকে, ঠিক আছে? শক্ত মাটিতে দেখবা ঘর্ষণ বল থাকে ভালো, সহজে হাঁটতে পারি আমরা, কারণ আমরা যে বল দিই ও থার্ড ল অফ নিউটন, ও বিপরীত দিকে সেই বলটা প্রয়োগ করে। এখন কর্দমাক্ত কাদা রাস্তায় কিন্তু দেখবা পিছলি থাকে, পিচ্ছিল থাকার কারণে কিন্তু তোমার ঘর্ষণ বলটা ঠিকভাবে কাজ করতে পারে না, তুমি যে বলটা দাও সেই বল তোমাকে ঠিকভাবে দিতে পারে না, এই জন্য কিন্তু আমরা সহজে হাঁটতে পারি না, এই যে কষ্ট হয় আমাদের, ঠিক আছে? বা পা কর্দমাক্ত রাস্তায় পা আবার ঢুকে যেতে পারে ভিতরে, ঠিক আছে? সেখানে ঘর্ষণ বল ঠিকভাবে কাজ নাও করতে পারে, কারণ মাটিগুলো সরে যায়। দেখো সাধারণত আমরা যখন রাস্তায় চলাচল করি তখন দেখো কি বলছে, তখন রাস্তার ঘর্ষণ বলের কারণে আমরা অতি সহজে চলতে পারি। ঘর্ষণ বল আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই কাজে লাগে, কিন্তু কর্দমাক্ত মাটি নরম হয়ে যাওয়ায় ও ছড়িয়ে পড়ায় এর ঘর্ষণ বল অত্যন্ত কমে যায়। যখন বল কমে যায় গেলে আমরা যখন মাটিতে পা রাখি তখন সহজেই পিছলে যায়, তাই কর্দমাক্ত মাটিতে হাঁটা কষ্টকর। থার্ড ল অফ নিউটনের ইকুয়েশন দিয়ে আমরা এটা বলতে পারি। ওকে, প্রশ্ন নম্বর 10, একটি স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পিছনের দিকে হেলে যায় কেন? জড়তা। কেন? স্থির বস্তু চাচ্ছে সে সারা জীবন স্থির থাকবে, স্থির বস্তু চায় সারা জীবন সে স্থির থাকতে। যখন তুমি বাসে বসে আসো, বাসও স্থির, বাসটা হুট করে স্পিড টান দিল, তাহলে তোমার বডি কি বলতো স্থির ছিল, ও চাচ্ছে না গতিশীল হতে। বাস যখন গতিশীল হয়েছে ও চাচ্ছে না গতিশীল হতে, ও চাচ্ছে ভাই আমি স্থির থাকবো, আমি পিছনে চলে যাই ভাই, তাহলে দেখবা সামনে বাস টান দিলে ও পিছন দিকে মুভ করে যে আমি গতিশীল হব না। ওকে, তাহলে এটা হচ্ছে স্থির জড়তা। তো দেখো একটি স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে স্থির জড়তার কারণে যাত্রী পিছনের দিকে হেলে পড়ে। আমরা প্রথমে উত্তরটা লিখে দিয়েছি এক লাইনে, এবার এক্সপ্লেনেশন করব। কিভাবে করবো দেখো, স্থিতিশীল বস্তুর চিরকাল স্থিতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে স্থিতি জড়তা বলে। একটি বাস যখন স্থির থাকে তখন বাসের সিটে বসে থাকা সকল যাত্রী স্থির থাকে। হঠাৎ যখন বাস চলতে শুরু করলে বাসের সাথে যাত্রীর স্পর্শকৃত অংশ, নিচের অংশ গতিশীল হয়, যেগুলো স্পর্শকৃত সব অংশ গতিশীল হয়ে যায়, কিন্তু যাত্রীর শরীরের উপরের অংশে স্থিতিশীল থাকতে চাওয়ায় প্রবণতায় বজায় থাকে, অর্থাৎ স্থিতিশীল জড়তা বজায় থাকে সবসময়, থাকতে চায়। এ কারণেই স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পিছন দিকে মুভ করে। তার মানে আমরা কিন্তু তোমাকে জিনিসটা বুঝিয়ে এবার বইয়ের ভাষায় আমরা এক্সপ্লেনেশন করবো। ওকে, কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করলাম। এরপর আমরা যদি পরে প্রশ্নে যাই, প্রশ্ন নম্বর 11, একটু খেয়াল করো। 11 নম্বর প্রশ্নে কি বলেছে, নিউটনের গতির ফার্স্ট ল থেকে কীভাবে জড়তার ধারণা পাওয়া যায়। ফার্স্ট ল পড়েছি আমরা যে স্থির বস্তু বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু সর্বদা স্থির থাকবে এবং গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকবে। তো এই যে স্থির বস্তু সর্বদা স্থির থাকতে চাচ্ছে, এই ধর্মটাই তো জড়তা, এবং গতিশীল বস্তু অলওয়েজ চাচ্ছে আমি গতিশীল থাকবো, এই যে তার চাওয়ার যে ধর্ম প্রবণতা, এটা কি বলছে, কি বলতো জড়তা। কোনো একটা বস্তু যেমন আছে ঠিক তেমনটি থাকার ইচ্ছে বা প্রবণতাকে বলা হচ্ছে জড়তা, তাহলে এটি জড়তা। এইভাবে আমি এক্সপ্লেনেশন করে দিব। দেখো স্থিতি ও গতির একটি বিশেষ অবস্থা, হ্যাঁ স্থিতি হচ্ছে গতি একটি বিশেষ অবস্থা, যখন পারিপার্শ্বিক বা পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকে তখন গতির এই অবস্থাকে বলা হচ্ছে স্থিতি, আর পরিবর্তন হলেই সেটা হচ্ছে গতি। তো গতির প্রথম সূত্র থেকে আমরা পাই বাহ্যিক বল প্রয়োগের ব্যতিরেকে বস্তুর গতির অবস্থার পরিবর্তন ঘটে না, অর্থাৎ বাহির থেকে বল প্রয়োগ না করলে কিন্তু গতির অবস্থার পরিবর্তন ঘটে না, তাই হলো বল। এটি হলো বলের গুণগত ধারণা।
আর বস্তুর যে ধর্ম বা প্রবণতার কারণে দেখো কারণে গতির অবস্থা দেখো কারণে দরুন বল প্রয়োগ ব্যতীত এর গতির অবস্থা পরিবর্তন ঘটে না, তা হলো জড়তা। বস্তু জড়তা এর ভরের সমানুপাতিক। অর্থাৎ আমরা এটাও লিখতে পারি, বা আমি যেভাবে তোমাকে বললাম সেটা তুমি একটু নিজের ভাষায় গুছিয়ে লিখলে আরও জিনিসটা সুন্দর হবে, কোনো সমস্যা নেই। ওকে, চলো 12 নম্বরটা একটু দেখি কি বলেছে। স্পর্শ ও অস্পর্শ বলের মধ্যে সম্পর্ক বা পার্থক্য আমাদের মধ্যকার দেখতে হবে। সো স্পর্শ বল কোনটা? যেটা স্পর্শ করে যে বল প্রয়োগে দুটি বস্তুর সরাসরি স্পর্শ প্রয়োজন হয়, স্পর্শ বল। আর যেটা স্পর্শ প্রয়োজন হয় এটা কি? অস্পর্শ বল। এই যে স্পর্শ প্রয়োজন হয়, স্পর্শ প্রয়োজন হয় না। এই বল স্বল্প দূরত্বে কাজ করে, এটা কিন্তু অনেক দূরত্বেও কাজ করে, ঠিক আছে? যেমন অভিকর্ষ বল, যে ফেলে দিচ্ছ, এই উদাহরণ দেখো, মহাকর্ষ বল, অভিকর্ষ বল, তারপর হচ্ছে কি বলতো তড়িৎচুম্বকীয় বল, হ্যাঁ, অভিকর্ষ বল দিতে পারো এখানে। স্পর্শ বল উদাহরণ কি? ঘর্ষণ বল, টান বল, এগুলো কিন্তু স্পর্শ বল, যেটা স্পর্শ করে করা হয়, এটা হচ্ছে স্পর্শ বল। আর যেটা যেমন আমি এটা ফেলে দিলে পড়ে যাবে, পৃথিবী টান দিচ্ছে না ওকে স্পর্শ করে, না স্পর্শ ছাড়া টান দিচ্ছে, এটা হচ্ছে তাহলে অস্পর্শ বল, অভিকর্ষ বল। এরপর 13 নম্বর প্রশ্নে যাই, কি বলেছে দেখি। সাম্য অসাম্যর মধ্যে পার্থক্য লেখো দুটি। তো সাম্য বল তো আমি একটু তোমাদের বলেছি, অসাম্য বলটাও বলেছি। যে এদিকে দেখো, খেয়াল করো যে একটা বস্তু আছে, এটা মনে করো মিডল পয়েন্ট, এদিকে তুমি দুইটা বস্তুকে রশি দিয়ে টান দিচ্ছ, একটা বস্তু টান দিচ্ছ, এদিকে 10 নিউটন বল, এদিকে 10 নিউটন বল। আবার এদিকে 10 নিউটন বল, এদিকে 5 নিউটন বল। তো বলো তো কোন দিকে মুভ করবে? এখানে লব্ধি বল শূন্য। কেন লব্ধি বল শূন্য? কারণ ডান দিকে যা ক্রিয়া করছে বাম দিকে সেম বল ক্রিয়া করছে, সো লব্ধি বল জিরো, কোনো দিকে মুভ করবে না। আর এটি সাম্য বল, এটি হচ্ছে কি বলতো সাম্য বল। অসাম্য কোনটা? যখন ডিফারেন্ট বল প্রয়োগ করা হবে, ডিফারেন্ট বল প্রয়োগ করার কারণে কিন্তু লব্ধি তৈরি হবে। কোন দিকে যাবে এটা বলতো? এই যে ডান দিকে যাচ্ছে, কারণ এখানে বল বেশি, সো একটা লব্ধি বল ক্রিয়েট হয়েছে সেখানে, কিন্তু এটি হচ্ছে কি বলতো অসাম্য বল, অসাম্য বল। সো এখন একটু আসা আমরা দেখো, তাহলে প্রথমটা হলো লব্ধি বল শূন্য হবে, লব্ধি বল তৈরি হবে না, ঠিক আছে? এখানে লব্ধি বল তৈরি হবে। ওকে, ত্বরণ হয় না, ত্বরণ কিন্তু হতে পারে। যে বস্তুর উপর ক্রিয়া করে সেটি স্থির থাকে, কারণ এই একটু দেখছি আমরা, এই যে দেখো, এই যে এই বস্তু নড়তে পারবে না এখান থেকে, কারণ দুটি সেম বল প্রয়োগ হয়েছে, আর এই কিন্তু নড়তে পারবে। তাহলে দেখো, তাহলে এই বস্তু স্থির থাকে না, তাহলে 1 2 3। ওকে, চলো 14 নম্বরে কি বলছে। নিউটনের সেকেন্ড ল থেকে ফার্স্ট ল প্রমাণ করো। ওকে, সো আমরা জানি F = ma, সেকেন্ড ল। এখান থেকে ফার্স্ট ল কি প্রমাণ করব? যে আদিবেগ যা শেষ বেগ তা। কেন? একটা স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে, আদিবেগ 0, 1 ঘন্টা পর তার শেষ বেগ কি 0। গতিশীল বস্তু সে চলছে, আদিবেগ 10, 100 বছর পর তার শেষ বেগ কি বলতো 10, কারণ গতিশীল বস্তু সর্বদা গতিশীলই থাকবে। এটি হচ্ছে ফার্স্ট ল, বল প্রয়োগ না করলে আর কি, বাহ্যিক বল প্রয়োগ না হলে। তাহলে F = ma, সেকেন্ড ল। এ মানে আবার কি? v - u/t। তো টিটা ভাগ হচ্ছে, গুণ করে দিলাম। এখন যদি বল প্রয়োগ না করে এফ এর মান 0 হয়, দেখো বল প্রয়োগ না করলে এফ এর মান 0, তাহলে f0 × t দিলাম, টোটালটা 0 হয়ে যাবে, 0 হয়ে গেছে। আর দেখো এখানে আমরা যদি বলি, তাহলে এইটা লিখতে পারি, পারি কি পারি না বলো? এখন m গুণ হয়ে আসছে, ভাগ করে দিলাম 0 এর সঙ্গে 0 হয়ে যাবে, আর মাইনাস ইউ পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে শেষ বেগ যা আদিবেগ তা। বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকবে, অর্থাৎ আদিবেগ এবং শেষ বেগ সর্বদা সমান হবে যদি বাহ্যিক বল প্রয়োগ না করা হয়। এটাই ফার্স্ট ল। তাহলে প্রমাণ করে ফেলছি আমরা। 15 নম্বর দেখো কি বলেছে। ভর হচ্ছে জড়তার পরিমাপক, ব্যাখ্যা করো। জড়তা কিন্তু ডিপেন্ড করে তার ভরের উপর সরাসরি। ওকে, একটা বস্তু জড়তা, ভর সবচেয়ে বিজ্ঞানসম্মত সংজ্ঞা হচ্ছে ভর হচ্ছে জড়তার পরিমাপক। দেখো আমরা জানি বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। বস্তুর এই বৈশিষ্ট্যই হচ্ছে জড়তা। দেখা যায় সমান পরিমাণ বল প্রয়োগ করা হলে যার ভর বেশি সেটাকে বেশি বিচ্যুত করা যায় না। মানে একটা বস্তুর ভর বেশি আর একটা বস্তুর ভর কম, এটা মনে করো এই মার্ক এই কলমটা, আর এটা মনে করো বড় ইট, তুমি একই বল প্রয়োগ করলা, ইটটা দেখবা কম নড়ছে আর এটা কিন্তু বেশি নড়ে গেছে, তাই না? কিন্তু যার ভর কম সেটাকে সহজেই বিচ্যুত করা যায়। তাই ভর দ্বারা কোনো বস্তু জড়তা পরিমাপ করা যায়, কারণ ভরই কিন্তু ভরের কারণেই বুঝতে পারলাম যে ওর ভর বেশি, ও কিন্তু কম নড়ছে, এর ভর কম, এই তাই আর্লি নড়ছে, ঠিক আছে? তাহলে ভরের উপরই জড়তা নির্ভরশীল। 16 নম্বর দেখো কি বলেছে। বালির উপর হাঁটতে অসুবিধা হয় কেন? এই যে একটু আগে আমরা কাদা মুক্ত রাস্তা পড়ছি, একই জিনিস, কাদা বালি একই জিনিস। কেন? যখন আমরা শক্ত মাটির উপর হাঁটি, যে বল প্রয়োগ করি মাটিও আমাকে সেম বল প্রয়োগ করে, থার্ড ল অফ নিউটন, প্রত্যেক সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এখন তাই সহজে হাঁটতে পারি। এখন তুমি বালুর মধ্যে হাঁটতেছো, বালুর মধ্যে যে বল প্রয়োগ করো বালু তো সরে যায় চারপাশ থেকে, সরে যাওয়ার কারণে সেই পরিমাণ বল দিতে পারে না তোমার দিকে, এবং সেখানে ঘর্ষণ বলও খুবই কম থাকে। এই জন্য কিন্তু সহজে আমরা হাঁটতে পারি না, আমাদের জন্য কষ্ট হয়, ঠিক আছে? তো দেখো
বালুতে প্রতিক্রিয়া বল কম হলে বালুতে হাঁটতে অসুবিধা হয়। হাঁটার সময় আমরা পায়ের সাহায্যে রাস্তার উপর যে ক্রিয়া করি রাস্তার পৃষ্ঠ তার প্রতিক্রিয়া ফিরিয়ে দেয় আমাদেরকে শক্ত মাটিতে। আমরা হাঁটার সময় পিছন দিকে ক্রিয়া করি, ঠিক আছে, হাঁটার সময় পিছন দিকে ক্রিয়া করে ফলে রাস্তার প্রতিক্রিয়া আমাদের সামনের দিকে মুভ করে, ঠিক আছে। কিন্তু বালুর কণার উপর দিয়ে চলার সময় বালুর কণাগুলো সরে যায় ফলে প্রতিক্রিয়া বল ঠিক মতো পাওয়া যায় না, এই কারণে বালুতে হাঁটা কষ্টকর। তো আমি যা বলছি এখানে তাই দেওয়া আছে, তুমি এটাকে একটু গুছিয়ে লিখতে পারো, লিখলে হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খেয়াল করে দেখো কি বলছে। ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব্য, লাস্ট কোশ্চেন, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব্য ব্যাখ্যা করো। এখন প্রয়োজনীয় উপদ্রব্য মানে হচ্ছে কি বলতো, যে এটা প্রয়োজন আমাদের জন্য খুব, বাট এটা কিন্তু আমাদের অনেক শক্তি ওয়েস্ট করে। যেমন ঘর্ষণ যেখানে হয় বিমানে, বাতাসে ঘর্ষণের কারণে বিমান যখন চলে অনেক তেল নষ্ট হয়, অনেক জ্বালানি নষ্ট হয়। জাহাজ যখন চলে, গাড়ি যখন চলে, রাস্তায় ঘর্ষণের কারণে অনেক তেল ওয়েস্ট হয়। কিন্তু ঘর্ষণ না ওয়েস্ট হচ্ছে অনেক কিছু, বাট ঘর্ষণ যদি না থাকতো ওই গাড়ি তো চলতো না, বিমান চলতো না। বিমান বাতাসের ঘর্ষণ যদি না থাকে বিমান চলবে কীভাবে? ও তো টেক অফই করতে পারতো না, তাই না? তো জিনিসটা হচ্ছে কি, ঘর্ষণ কিন্তু আমাদের জন্য অনেক প্রয়োজনীয়, খেয়াল করো। তো ঘর্ষণের কারণে তাপ শক্তি উৎপন্ন হয়, গাড়ি ইঞ্জিন থেকে যে গরম হয়ে ওঠে এর মূল কারণ হচ্ছে ঘর্ষণ। অর্থাৎ ঘর্ষণ অপ্রয়োজনীয় তাপ উৎপন্ন করে শক্তির অপচয় ঘটায়। গাড়ি, জাহাজ, প্লেন, সাবমেরিন সহ সকল ইঞ্জিনে ঘর্ষণের কারণে অতিরিক্ত জ্বালানি নষ্ট হয়, যেটা বললাম। কিন্তু জ্বালানি নষ্ট হলেও কি হবে? ঘর্ষণ আছে বলে পক্ষান্তরে ঘর্ষণ আছে বলে আমরা রাস্তায় হাঁটতে পারি, গাড়ি চালাতে পারি, কাগজে পেন্সিল দিয়ে লিখতে পারি, বিমানে উঠতে পারি। এমনকি দালান গঠনের জন্য আমাদের ঘর্ষণ বলের প্রয়োজন হয়। তাই বলা যায় ঘর্ষণ আমাদের জীবনে যেমন প্রয়োজন তেমনি এটি শক্তি অপচয়ের একটি মূল কারণ। আর এ সকল কারণেই ঘর্ষণকে একটি প্রয়োজনীয় উপদ্রব্য বলে বিবেচনা করা হয়। তো এই ছিল আমাদের টাইপ 2 এর সমাধান। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। নেক্সট পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।